Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে দুটো কমন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেটা 11-12 বলো, ডিগ্রি কোর্স বলো, সব জায়গায় কিন্তু মোরাললেস এসে থাকে। কিছুটা ট্রিকি কোশ্চেন। প্রথম প্রশ্ন বলতে পারে যে স্বল্পকালে একটা ফার্মের গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয় বা ইউ আকৃতি হয় কেন? অনেকেই ভাবে ওরে বাবা কত বড় আনসার, কী করে এটা 5-এ লিখবো, 5 নম্বরে, বা কী করে আমরা শর্টে লিখব। আমি দেখিয়ে দিচ্ছি, খালি ট্রিক্সটাকে ইউজ করতে হবে। বা তোমাকে বলা হলো, অনেক সময় কোশ্চেন আসে যে এসি আর এবিসির মধ্যবর্তী যে দূরত্ব, এটা ক্রমশ উৎপাদনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে কেন কমতে থাকে। অর্থাৎ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য এসি অ্যান্ড এবিসি ডিক্রিজেস ওভার ইনক্রিজ ইন আউটপুট। বিশেষত আইএসসি সিবিএসসিতে অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট বোর্ডেও এটা অনেক ক্ষেত্রে এসেছে। আর ডিগ্রি কোর্স ও তো আরও উঁচুতে থাকবেই থাকবে। সুতরাং প্রত্যেকেই তোমরা যে যে স্তরের স্টুডেন্ট হোক না কেন, একটু মনোযোগ দিয়ে দেখো কি বলছি আমি। প্রথমে শুরু করা যাক, ছোট্ট করে বলছি কীভাবে লিখবে। মনে করে যে একজন প্রডিউসার কিউ পরিমাণ দ্রব্য, অর্থাৎ কিউ অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করছে। কিউ অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করছে বাই ইউজিং টু ফ্যাক্টর, নেমলি x1, এটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর, আর এটা হচ্ছে তোমার ফিক্সড ফ্যাক্টর। তার মানে এই দুটো ফ্যাক্টর নেম, অর্থাৎ একটা ক্যাপিটাল, দুটোই ক্যাপিটাল লিখেছি। ফ্যাক্টর নেম লেবার ক্যাপিটাল যেমন হয় সেরকম x1 x2। এবার এই x1 প্রতি ইউনিটের আমি স্মল x1 ব্যবহার করেছি, আর x2 স্মল x2 নট ব্যবহার করে আমি উৎপাদন করেছি কিউ পরিমাণ আউটপুট। তার মানে এক কথা কি লিখবে? The firm is producing Q amount of output by using the small x1 units of the variable factor capital X1 and small x2 not unit of fixed factor capital X2. Clear? অর্থাৎ x1 নামক পরিবর্তনশীল উপাদানের স্মল x1 একক এবং x2 নামক স্থির উপাদানের স্মল x2 নট পরিমাণ ব্যবহার করে উৎপাদক কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করেছে। এক লাইনে শেষ। এখন যদি প্রতি একক ক্যাপিটাল X1 এর দাম R1 হয়, প্রতি একক ক্যাপিটাল X2-র দাম R2 হয়, এবং এই দুটোকে যদি ফিক্স ধরি, যেহেতু ফ্যাক্টর মার্কেটে পারফেক্ট কম্পিটিশান আছে, তাহলে সেক্ষেত্রে দুটোকে মানে R1 এবং R2 ফিক্সড হিসেবে ধরা হলো। তাহলে আমাদের ফিক্সড বা ভ্যারিয়েবল ফ্যাক্টর সংক্রান্ত খরচ কত হচ্ছে? তাহলে ভ্যারিয়েবল ফ্যাক্টর সংক্রান্ত খরচ হচ্ছে x1-এর জন্য কত? R1 ইন্টু x1, আর x2-র জন্য কত হচ্ছে? x2-র জন্য কত হচ্ছে? R2 ইন্টু x2 নট। তার মানে এটা হচ্ছে টিভিসি, এটা হচ্ছে টিএফসি, দুটোকে যদি যোগ করো তার মানে টিসি। তার মানে এটাই তোমার মোট কস্ট সি। কি? সেটাই আমি এখানে লিখেছি যে টিসি ইকুয়াল টু টিভিসি প্লাস টিএফসি, এইভাবে। তাহলে বোথ সাইডকে যদি কিউ দিয়ে ভাগ করো, তাহলে আমি পাবো টিসি বাই কিউ ইজ ইকুয়াল টু টিভিসি বাই কিউ প্লাস টিএফসি বাই কিউ। তার মানে এসি ইকুয়াল টু এবিসি প্লাস এএফসি। এবার যেহেতু কোশ্চেনটা দিয়েছে হাউ উই উইল গেট দ্য এসি কার্ভ আর হোয়াই দ্য এসি কার্ভ ইজ ইউ শেপড, তাহলে আমি এরকম লেখার পর দুটো যে এভিসি এবং এএফসি কার্ভ পেলাম, ওর বৈশিষ্ট্যগুলো লিখবো। কীরকম না, এএফসি কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। এই যে দেখতে এরকম হচ্ছে। 2, ইট ইজ অ্যাসেম্পটোটিক টু বোথ অ্যাক্সেস। তার মানে এটা কখনোই কোনো অ্যাক্সেসকে স্পর্শ বা ছেদ করবে না। অর্থাৎ অনেকটা আমি বলেছি আগে অনেক ভিডিওতে যে অনেকটা ভগবানকে ছুঁই ব্যাপার, কিন্তু ভগবানকে টাচ করতে পারছে না। একটা ভক্ত ভগবানকে একটা ছুঁই গেটস টু টাচ,
বাট নেভার টাচেস। ওই রকম রেখাটা দুটো অ্যাক্সেসকে একটা টেন্স টু টাচ হবে বাট নেভার টাচেস অর ইন্টারসেক্ট। এই প্রপার্টিকে বলা হয় অ্যাসেম্পটোটিক বিহেভিয়ার। নাম্বার 3, ইট উইল বি এ রেক্টাঙ্গুলার হাইপারবোলা। অর্থাৎ এই রেখার তলায় যতগুলো তুমি রেক্টাঙ্গুলার ড্র করবে প্রত্যেকটা রেক্টাঙ্গুলার এরিয়া সমান হবে, তখন এই কাপটা ম্যাথমেটিক্সে বলা হয় রেক্টাঙ্গুলার হাইপারবোলা। সো দিস ইজ দ্য প্রপার্টিজ অফ AFC curve. Now come to the point AVC. AVC is nothing but the average variable cost is equal to the TVC by Q. Now AVC is U-shaped. কেন? আমার আগের ভিডিওতে একটু ফলো করলে দেখতে পাবে। The reason behind this U-shape is law of variable proportion operate in the short run production function. But law of returns to factor operate in the short run production function. তাহলে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন অপারেট করার জন্য আমার এপিটা প্রথমে বাড়ে, ম্যাক্সিমাম তারপর কমে, আর ঠিক যেহেতু কস্ট ইজ দ্য রিভার্স ইমেজ অফ প্রোডাকশন, তাই এভিসিটা প্রথমে কমে তারপর মিনিমাম তারপর বাড়তে থাকে, মানে এভিসি ইউ শেপড ডিউ টু ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। এইবার ডেফিনেশন কি বলছে? এসি ইকুয়াল টু এবিসি প্লাস এএফসি। তাহলে এবার দুটো কার্ভকে আমরা একই ডায়াগ্রামে প্লট করেছি। এবার দেখো এই যে OQ1 আউটপুট তার আগে অবধি এবিসিও কমছে এএফসিও কমছে, মানে ধরো -2 আর +-5 দুটোই কমছে, তাহলে যোগ করে কত পাবে? -7। এই দুটোটা ফল কে? এসি। তাহলে এসিটাও কমতে থাকছে। তারপর এএফসি ইজ মনোটোনিক্যালি ডিক্রিজিং, অর্থাৎ ক্রমাগত কমতে থাকছে, কিন্তু এভিসিটা রিচেস ইজ মিনিমাম পয়েন্ট। তাহলে আলটিমেটলি এদের যোগফলটাও একটা মিনিমাম জায়গা থাকবে, তার মানে এসি ইজ দ্য রিচেস দ্য মিনিমাম পয়েন্ট। এবার OQ1 এর ডান দিকে যদি ফলো করো তাহলে দেখো এবিসিটা আপওয়ার্ড রাইজিং আর এএফসিটা ডাউনওয়ার্ড স্লোপিং। এদের যোগফলটা কি হবে বলতে পারছি না, দুটো দুদিকে তো। তার মানে দেখতে হবে কে কার থেকে বাড়ছে বা কমছে, মানে রেট অফ চেঞ্জ। দেখা যায় যে এএফসি যে রেটে কমতে থাকছে এভিসি তার থেকে বেশি রেটে বাড়তে থাকে। তার মানে এভিসি ইনক্রিজিং ইন দ্য হায়ার রেট দ্যান দ্যাট অফ রেট অফ ডিক্রিজ ইন দ্য এএফসি কার্ভ। তাহলে যোগফলে তোমরা কি দেখেছো? যার প্রাধান্য বেশি তার সাইনটা বাড়ে। তার মানে যেহেতু এটা ঊর্ধ্বমুখী, মানে রেট অফ চেঞ্জ ইজ মোর অ্যাজ কম্পেয়ার টু রেট অফ চেঞ্জ অফ এএফসি, এবং যেহেতু বাড়ছে এটা যেহেতু কমছে, তাহলে ইট ইজ ফেভারেবল টু এবিসি কার্ভ। সো দ্য সামেশন উইল বি ইজ ফেভারেবল টু দ্য এবিসি, দ্যাট মিনস আপওয়ার্ড। সো এসি কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং। তাহলে এটাও কিন্তু ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শনের জন্যই এসি কার্ভটাও হচ্ছে তোমার ইউ শেপড। প্রথমে কমছে, তারপর মিনিমাম, তারপর উঠছে। এটা কেন হচ্ছে? এবিসি শেপ। এবিসি কার জন্য? ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। তাহলে আলটিমেটলি ইনডিরেক্টলি কি হলো? এসি কার্ভ ইজ ইউজড ডিউ টু ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন অপারেট ইন দ্য শর্ট রান প্রোডাকশন ফাংশন। শেষ। এইবার আসো যে প্রশ্নটা তোমাকে করেছিলাম, সেকেন্ড কোশ্চেন, যে এসি আর এবিসির মধ্যে যে মধ্যবর্তী গ্যাপ, মানে দ্য গ্যাপ বিটুইন এসি আর এবিসি, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি? দেখো ক্রমশ আস্তে আস্তে কমছে উইথ অ্যান ইনক্রিজ ইন আউটপুট। তার আগে বলে নিই, এই যে এসি কার্ভের মিনিমাম পয়েন্ট আর এবিসি কার্ভের মিনিমাম পয়েন্ট, এই দুটোকে মাথায় অবশ্যই ঢুকিয়ে নাও এক্সামিনেশনে, যেন এই ভুলটা না হয়। কীরকম? দ্য মিনিমাম পয়েন্ট অফ এসি কার্ভ মাস্ট বি টু দ্য রাইট সাইড অফ দ্য মিনিমাম পয়েন্ট অফ এভিসি, কারণ এই দুটো মিনিমাম পয়েন্ট দিয়ে পাস করে এমসি কার্ভ। আমি পরে আবার ভিডিওতে ওটা দেখাবো। তাহলে এমসি কার্ভ উইল পাসেস টু দ্য মিনিমাম পয়েন্ট অফ এসি অ্যান্ড এবিসি, অ্যান্ড এমসি ইজ অলসো ইউ শেপড। এবার এইটা যদি ডান দিকে না থাকে তাহলে ইউ শেপটা হচ্ছে না এমসি। তা সেই জায়গা থেকে এর ম্যাথমেটিক্যাল প্রুফও আছে, এটা ক্লাস ওয়াইজ আমি পড়াই। তাহলে এসির মিনিমাম পয়েন্টটা এবিসির মিনিমাম পয়েন্টের ডান সাইডে থাকবে, দ্যাট শুড বি নোটেড ফর ড্রয়িং দ্য ফিগার। এবার যেটা আসছি সেটা কি? এসি আর এবিসির যে গ্যাপটা, এটা ক্রমশ আস্তে আস্তে কমছে কেন? অ্যাজ সিম্পল। কীরকম? তুমি কি জানো?
এসি ইকুয়াল টু এ ভি সি প্লাস এ এফ সি। তার মানে এই যে গ্যাপ মানে কি, এসি মাইনাস এ ভি সি দ্যাট ইজ ইকুয়াল টু এ এফ সি। তাহলে যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা কি, এফ সি। এবার চলে আসো এফ সির জায়গায়, এই যে এফ সি কি বলছে, এফ সি যত উৎপাদন বাড়ে তত আস্তে আস্তে এফ সিটা ডিক্রিজ করে। সো দ্যাটস ওয়াই দ্য গ্যাপ বিটুইন এসি অ্যান্ড এবিসি ডিক্রিজেস ওভার ইনক্রিজ ইন আউটপুট। তাহলে ওই জন্য এসি এবং এবিসির মধ্যবর্তী যে দূরত্ব ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমতে থাকে। কি কতক্ষণ লাগলো, একটু মাথায় ঢুকিয়ে নিতে পারলে, আর ভাইকে একটু প্র্যাকটিস করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে রেইজ করো, উত্তর দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করো, তাহলে তোমাদের কাছ থেকে আমি ইন্সপিরেশন পাবো, আরও নতুন নতুন ভিডিও তৈরি করব তোমাদের জন্য। আর চ্যানেলটাকে যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা তোমার মতো বন্ধুবান্ধব বা যারা জানতে চাইছে ইকোনমিক্সটা কী, কত সহজভাবে বোঝা যায়, তাদেরকে শেয়ার করো। তাহলে আজকের ভিডিও এই অবধি, আগামী দিনের জন্য ওয়েট করো। টিল দেন, গুড বাই।